আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক অঙ্গন একেবারে আলোচনার শীর্ষবিন্দুতে। দর্শক, আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি যে মুহূর্তে আমরা জানি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গতকাল তার মৃত্যু সংবাদে পুরো দেশ জুড়ে শোকে স্তব্ধ। ঠিক সেই মুহূর্তে আপনাদের সামনে আমরা কথা বলছি। এগুলো রাজনৈতিক আলোচনা হলেও তৃণমূল পর্যায়ে এগুলোর উপর বেশ প্রভাব পড়েছে। আমরা আজকে তৃণমূল পর্যায়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন অত্র ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান এবং বর্তমান বিএনপির পাইকারচর ইউনিয়নের আহ্বায়ক জনাব মাইনুল ইসলাম ভুইয়া। আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আব্দুল বাতেন প্রধান, পাইকারচর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মোহাম্মদ জামাল উদ্দিন, সাবেক জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী পাইকারচর ইউনিয়নের টিম সদস্য। একই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের জন্য স্থানীয় সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, এই অঞ্চলের সবচেয়ে পুরনো পত্রিকা সাপ্তাহিক খোরাকের সম্পাদক। সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকারচর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বাতেন প্রধানের কাছে জানতে চাই, শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আসলে কি বার্তা দেয়, এটা আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিকে পাইকারচর ইউনিয়ন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে আমরা হাজির হয়েছি। এখানে যে ওসমান হাদী মৃত্যু, এটা আসলে একটা মর্মান্তিক ঘটনা। এটা আমরা শোকাহত। আসলে রাজনীতিবিদদের অনেক সময় এরকম মৃত্যুবরণ করতে হয়। এই প্রতিহিংসা রাজনীতি, আমরা যাতে বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি থেকে বিরত থাকি, যাতে আমাদের সরকার, যিনি আমাদের উপদেষ্টা, নির্বাচন কমিশনার, যারা প্রত্যেক থানায় থানায় আরো নির্বাচন প্রার্থী আছে, তাদের জন্য যে নিরাপত্তা দরকার, এই ব্যবস্থা নেওয়ার দরকার। এটা আমরা আশা করি যাতে তাদের নিরাপত্তা করতে হয়। ওসমান হাদীর মতো যেন আর বাংলাদেশে কারো প্রাণ হারাতে না হয়, সেই পদক্ষেপ নেওয়া। ওনার মৃত্যুতে যে বাংচুর হচ্ছে, যেটা শাওন ভাই বললেন, আসলে বাংচুর এটা সমাধান নয়। এটা সমাধান হলো যারা এই ওসমান হাদীকে ষড়যন্ত্র ভাবে হত্যা করেছে তাদেরকে পাকড়াও করা, দ্রুত তাদেরকে পাকড়াও করা। একটা হত্যা একদিনে হয়ে যায় না, এটা একটা ষড়যন্ত্রমূলক পরিকল্পিত ভাবে হয়। এটা অনেক দিন তারা একটা হয়তো আগে থেকে একটা পরিকল্পনা করে আসছে হাদী সাহেবকে হত্যা করবে। এই পরিকল্পনা কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা আমরা না জেনে কাউকে দোষারোপ করবো না। সে মৃত্যু, তাকে হত্যা করা যেটা সত্য, তাকে যারা হত্যা করেছে তাদেরকে ধরতে হবে। তাদেরকে ধরে আইনত ভাবে তাদেরকে রিমান্ডে নিয়ে কে তারা, তাদের উস্কানিদাতা, কে তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে ধরতে হবে। এটা বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে। তারা এই খুনের পিছনে জড়িত, আগে পিছনে জড়িত, সবাইকে আমাদের আইনের আওতায় আনতে হবে। সেজন্য আমরা প্রশাসনিকভাবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা ক্ষমতাকেও আমরা নিজে হাতে তুলে নিব না। বাংলাদেশের মানুষ, আমরা আইনের প্রতি আস্থা রাখবো, যাতে আইনি ভাবে তাদেরকে দ্রুত গ্রেফতার করে এবং রিমান্ডে নিয়ে আদালতের মাধ্যমে প্রকাশ করায় তারা তাকে খুন করছে, তাদেরকেও যাতে আইনের আওতায় আনে। যে দলই থাকতে গেলে তাদের পিছনে জড়িত, তাদেরকেও যেন এই আওতায় আনা হয়, কাউকে যাতে ছাড় দেওয়া হয়। আর সমস্ত এমপি প্রার্থী যত থানায় থাকবে বাংলাদেশ, সবারকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে এরকম নির্মমভাবে কারো এই অসময় যাতে কারো মৃত্যুবরণ হতে না হয়। এটা ওসমান হাদীর ব্যাপারে যে আমার আলোচনা। ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক এই মুহূর্তে অর্থাৎ আজকে শুক্রবার জুমার নামাজের পর আমরা প্রোগ্রামটি শুরু করেছি। ঠিক গত শুক্রবার জুমার নামাজের পরই শরীফ ওসমান হাদীকে গুলির যে ঘটনাটি ঘটে, তারপর দীর্ঘ 6 দিন থেকে 7 দিন চলে যায়, তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সর্বশেষ গতকাল রাতে তার আসলে মৃত্যুর সংবাদটি আমাদের সকলকেই কম্পিত করেছে। এই বিষয়টি আমি জামাত নেতা জনাব জামাল উদ্দিনের কাছে আসলে জানতে চাই, শরীফ ওসমান হাদীর এই হত্যাকাণ্ড আসলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের উপর বা আপনাদের উপর, যারা আপনারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন,
আপনাদের উপর কিরকম প্রভাব পড়তে পারে বা পড়েছে কিনা এ ব্যাপারে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের নিউজ 21 এর আজকের উদ্যোগের যে আয়োজন, আমার সহ আলোচক বিন্দু, আমি প্রথমে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আয়োজন করেছেন তাদেরকে এবং সহ আলোচক যারা আছে তাদেরকে, বিশেষ করে বিজয়ের মাস যারা শহীদ হয়েছেন তাদের রুহে আখরাত মাগফিরাত কামনা করছি। পাশাপাশি 24শে আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে গতকাল আমাদের যিনি শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন, তার জন্য রুহের আখরাত কামনা করেই আমরা কথা শুরু করছি। আসলে গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুটা গোটা বাংলাদেশ কেঁপে উঠছে। গোটা বাংলাদেশ আসলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা দেখছি যে 24-এর আন্দোলনে যখন ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিদায় নিয়ে গেছে, বিদায় নিয়ে যাওয়ার পরে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগাচ্ছিলাম। কিন্তু ভারতের আধিপত্যবাদ যারা এই দেশকে গত 54 বছর তারা আমাদেরকে আঁকড়ে রেখেছিল, আমাদের উপরে জুলুম নির্যাতন করতেছিল, তারা কোনোভাবে দেশকে প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ ভোগ করার সুযোগ তারা দিচ্ছিল না। তাদের এই চক্রান্ত কিন্তু থেমে নেই, যার বলি হলো গতকাল আমাদের শরীফ ওসমান হাদি ভাই। আমি শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুতে আমি নয়, গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, 18 কোটি জনগণ কষ্ট পেয়েছে। এমনকি মা বোন ভাই ব্রাদার যারা আছে সবাই অনেক বেশি কষ্ট পেয়েছে। আমি গতকাল যখন শরীফ ওসমান হাদি ভাইয়ের এই মৃত্যুর সংবাদটা পেয়েছি, তখন আমি দক্ষিণ চরে একটা ওয়াজ মাহফিলের প্রোগ্রামে ছিলাম। যখন ওইখানে শত শত হাজার হাজার মানুষ ছিল, যতগুলো মানুষের কাছে যখন এই সংবাদটা পৌঁছে, তাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, তাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আমরা এই ঘটনা, এটা শুধু খালি শুধু সাময়িক হত্যা ঘটনা, গোটা বাংলাদেশকে হত্যা করার একটা সামিল। সেজন্য এই যে ঘটনা ঘটাইছে, আমরা সকল দল, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধভাবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করি এবং এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না করি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সেজন্য এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল, এখন সামনে আরো ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হয়েছে। শরীফ ওসমান হাদি ভাই আমাদেরকে যে পথ দেখিয়ে গেছে, এই পথে আমাদের হাঁটতে হবে। আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কোনো পদক্ষেপে অপব্যয় করা যাবে না। আমরা যে দলেরই হোক, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে যখন আঘাত আসে, সব দল মিলে, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে তার এই সন্ত্রাসের মোকাবেলা করব। আমরা ভারতের যে আধিপত্য বিস্তার, এই বিস্তারের সঙ্গে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রামে আমি যখন আসছিলাম, আমার এলাকার কয়েকজন আসলে জিজ্ঞেস করতেছিল, দেশে আসলে এরকম ভাবে শরীফ ওসমান হাদিকে হত্যা, তারপর আবার ওই যে বিভিন্ন ভাবে বলা হচ্ছে যে আরো কারো উপর এরকম আক্রমণ হতে পারে। গতকাল রাতে ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকা অফিসে আগুন দেওয়া, দেশের মধ্যে আসলে এই যে দিন দিন অরাজকতা বিভিন্ন ঘটনাকে ইস্যু করে তৈরি করছে, এতে সাধারণ মানুষ যারা আছে, আমাকে কয়েকজন প্রশ্ন করলো, নির্বাচন কি কার্যকরিত হবে? মানুষের মধ্যে এরকম একটা ভয় বা ভীতি তৈরি হয়েছে। আমি আসলে এ ব্যাপারে জানতে চাই কাইকারচর ইউনিয়নের সাবেক 2 চেয়ারম্যান এবং বর্তমান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মাইনুল ইসলাম ভূঁইয়ার কাছে, আসলে আপনারা যারা বিএনপির রাজনীতি করেন এবং আপনার যারা কর্মী রয়েছেন, আপনারা মানুষের কাছে ভোট চাচ্ছেন বা যাচ্ছেন মানুষের কাছে কাছে, এই যে গতকালের যে হত্যাকাণ্ডের ঘটনা, এই ব্যাপারটা আপনাদেরকেও ভীত করেছে কিনা, কিংবা আপনাদের মধ্যে কোনো প্রভাব ফেলেছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জামাত ইসলামী শাসন দল এবং উপস্থিত আছে আমাদের অত্যন্ত খোকন ভাই সহ মাই টিভি এবং শাওন সহ সকলে উপস্থিত। আমরা গতকাল এই যখন আমরা আমাদের কাছে, সবার কাছে অত্যন্ত খারাপ, কারণ একজন দেশপ্রেমিক, একটা দেশের জন্য সে কথা বলতে গিয়ে, সে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে তার জীবন দিতে হবে, এটাতে আমরা সবাই মর্মান্ত। অত্যন্ত গভীরভাবে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল
এবং আমরা পাইকারচর ইউনিয়ন বিএনপি জাতীয়বাদী দলের পক্ষ থেকে আমরা সবাই তাকে ঘৃণার চোখে দেখেছি এবং আমরা চাই এর সঠিক যেন বিচার হয়, কারণ সন্ত্রাস কোনো দলের না, সে যে দলের হোক তার বিচার বাংলাদেশের মাটিতে বাংলাদেশে তার বিচার হতে হবে। এবং এখন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা প্রার্থী তাদের বর্তমানে যে জীবন যে হুমকি রয়েছে তাদের নিরাপত্তার জন্য আমি বাংলাদেশ সরকার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তা জোরদার করার জন্য তাদের সরকারের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ রইল। এবং আমরাও যারা ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে আমরাও যারা ইয়া করি আমাদেরও যেন নিরাপত্তার ব্যবস্থা থাকে, আমরাও সেটা সরকারের কাছে আমরা করুণার সহিত জোরপূর্বক ভাবে তাদের কাছে আমরা এটা দাবি জানাই। ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যায়ে যেতে চাই স্থানীয় এখানকার প্রবীণ সাংবাদিক, অর্থাৎ সবচেয়ে পুরনো পত্রিকা সাপ্তাহিক খোরাক মাধবদী অঞ্চলের সবচেয়ে পরিচিত যে পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক জনাব এমদাদুল ইসলাম খোকন। গতকাল ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর আমরা দেখলাম যে গণমাধ্যম রাখা, বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলো দুটি পত্রিকা অফিসে আগুন এবং ভাঙচুর, আসলে এই বিষয়টা আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন? ধন্যবাদ শাওন। আসলে হাদির যে হত্যাকাণ্ড এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এটা অনেক কিছু ইঙ্গিত বহন করে। এই হাদিকে যারা হত্যা করেছে তাদের টার্গেট অনেক বড়। তারা চায় জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা বহিঃশক্তি এই পিছনে কাজ করছে। যেহেতু আমি সাংবাদিক, আমি বলবো যে এর পিছনে জুলাইয়ের স্পিরিটকে সবাই ধারণ করে না বুকে। আমরা যারা আছি, যারা বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ ইসলামী যে শক্তি এরা তো ধারণ করেই, পাশাপাশি যে সমস্ত ভারত বিরোধী সংস্থা আছে তাদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়েছে এই হাদির ঘটনায়। তারা চায় ভারতের আধিপত্যকে আবার প্রতিষ্ঠা করার জন্য তারা ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রের একটা অংশ বাংলাদেশের কয়েকটি নামি দামি পত্রিকা আছে, মিডিয়া আছে। আমি মনে করব যে এই জুলাইয়ের স্পিরিট যারা বুকে ধারণ করে তারা এর উপর অবশ্যই আঘাত করবে। যারা হত্যাকাণ্ডের পিছনে ইন্ধন যোগাচ্ছে সেটা ভবিষ্যৎ হলেও এটা দেশপ্রেমিক মানুষ হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাদের অন্তরে দেশপ্রেম আছে তারা এটাকে টলারেট করতে পারে না, এটাকে মেনে নিতে পারে না। আমি মনে করব যে এই দুটো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে এই কারণেই। এখনই আমাদের সচেতন হওয়া দরকার। তারা আমাদের দেশকে ভালোবাসে, তারা দেশকে আবার পুরনো সেই 47-এর আগে ফিরিয়ে নিতে না চায়। এই জন্য আমি মনে করি যে আমরা 47-এ দেশ ভাগ করার পর 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা ছিল প্রশ্নবিদ্ধ, কিন্তু আমরা মনে করেছি যে আমরা দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এরপর আমরা 17 বছর কি দেখলাম? আমাদের স্বাধীনতা পদে পদে পদদলিত হলো, বুলণ্ঠিত হলো। আর এরই ফলশ্রুতিতে 24শে জুলাই এই গণ অভ্যুত্থানকে যারা ধারণ করতে পারে না তারাই একটা চ্যুত একা হয়ে আমাদের দেশের শত্রু ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আমি মনে করব এই জুলাই বিপ্লবকে যারা ধারণ করে তারা হাদির ঘটনায় অবশ্যই মর্মান্তিকভাবে মর্মাহত। এবং এই জন্যই এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিষয়টা নিয়েই এই মিডিয়ার উপর হামলা হয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। এখন আজান দিচ্ছে, যার কারণে আমরা কিছুক্ষণের বিরতি নিচ্ছি। দর্শক আপনারা অপেক্ষা করুন, আমরা আজানের পরই আপনাদের সঙ্গে ফিরছি। iNews 21
আজ ও আগামীর কথা বলে। রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, সমাজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে iNews21-এর আলোচনার গোলটেবিল। iNews21 আজ ও আগামীর কথা বলে। রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, সমাজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে iNews21-এর আলোচনার গোলটেবিল। iNews21 আজ ও আগামীর কথা বলে। রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, সমাজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে iNews21-এর আলোচনার গোলটেবিল। সদর উপজেলা পাইকারচর ইউনিয়নে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন অত্র ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান। আমরা এই পর্যায়ে যেতে চাই অত্র ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান জনাব মাইনুল ইসলাম ভূঁইয়ার কাছে। আসলে বিগত সরকারের আমলে আমরা দেখেছি আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কিছুদিন যাবত তিনি লন্ডনে অবস্থান করছেন। 25 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। এতে আপনাদের তৃণমূল পর্যায়ের নেতাদের মানে আপনাদের মধ্যে এটার কি প্রভাব পড়ছে? 25 ডিসেম্বর তিনি আসছে, তাকে ঘিরে আপনাদের মধ্যে যে মনের যে অনুভূতিটা সেটা আমরা জানতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর যাবৎ সে দেশের বাইরে ছিল এবং আমরা বাংলাদেশের সকল রাজনীতিবিদে আমরা জানি তারেক রহমানকে কিভাবে বাংলাদেশের বাইরে তাকে পাঠানো হয়েছে, তার উপর কিভাবে ভোল্টেজার চালানো হয়েছে, তার জীবনের সর্ব অঙ্গ তাকে একবারে শেষ করে দেওয়ার মতো এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ তার উপরে বোল্ডোজার চালাইছে। তারপর আল্লাহ তাআলা তার হায়াত আছে, আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করে সে সুস্থ হয়েছেন। এখন দীর্ঘ প্রায় 17 বছর পর আমাদের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং আমাদের তিনবার প্রধানমন্ত্রী আমাদের জাতীয়বাদী দলের বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 25 তারিখে দেশে আসবে। এতে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল সহ আমি আশা করি আমাদের সাথে যারা আমাদের ওই সময় আমাদের জুটে ছিল তারা আমরা তো আনন্দিত, গর্বিত এবং তারাও আমি মনে করি আনন্দিত এবং গর্বিত। এতে করে আমাদের বাংলাদেশের প্রতিটা আমাদের জাতীয়বাদী দলের নেতা কর্মীরা আমরা অনেক আনন্দিত এবং অনেক উৎসাহিত। কখন কোন সময় বাংলাদেশের মাটিতে সে পা রাখবে আমরা সবাই ওনার জন্য দোয়া করি। ওনার দেশে আসলে আমি আশা করি এখন হয়তো রাজনীতিকে যাওয়াই হয়তো এখনো কিছু সমস্যা রয়ে গেছে। আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই ধরনের ত্রুটি হয়তো সবগুলোই সংশোধন হয়ে যাবে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, আপনারা মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, নরসিংদী সদর 1 আসনের আপনাদের যে প্রার্থী রয়েছে খালিল কবির খোকন, আসলে তার পক্ষে পাইকারচরের মানুষের কাছে আপনাদের সবচেয়ে আমাদের
আগামী 12 তারিখে সংসদ নির্বাচনে আমাদের নরসিংদী থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনীত করেছেন, আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী জেলার ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি, সাবেক এমপি, আমাদের প্রাণপ্রিয় নেতা নরসিংদী সদরের জনাব খায়রুল কবির খোকন ভাই অত্যন্ত একজন ভালো, সৎ, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের মানুষ এবং আমাদের পাইকারসের ইউনিয়ন, আজকে আমরা যারা এখানে আছি দল মত নির্বিশেষে, আমরা আজকে জামাত, ইসলামী শাসনতন্ত্র বা আরো যারা আমরা এখানে উপস্থিত সাংবাদিক খোকন ভাই সহ, শাহুন সহ আরো যারা আছে সবাই আমরা জানি আমরা নরসিংদীর লোক। কারণ খোকন ভাই 14 মাসের এমপি হয়ে এই নরসিংদী সদরে প্রায় 350 কোটি টাকার কাজ করেছে। ওই সময় আমি কিন্তু চেয়ারম্যান ছিলাম, কারণ আমরা জনপ্রতিনিধি, আমরা ইউনিয়নের, এরা ছিল থানার এমপি। সেই হিসাবে আমরা তাদের সাথে সবসময় উন্নয়নমূলক কাজ নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা এবং বাস্তবায়ন করেছি। খোকন ভাইয়ের কাছে উন্নয়নের কোনো কাজের কথা বললে না বলতে কোনো শব্দ ছিল না। উন্নয়ন কিভাবে করতে হবে খোকন ভাইকে বললে ঠিক আছে আমি করে দিব, এবং আমাদের পাইকারসর ইউনিয়নে এর যে প্রতিফলন করেছে, আমরা কিন্তু ওই সময় নির্বাচন পরে কিন্তু আমরা মেঘনা বাজার থেকে পুরাঞ্চলের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু কাঁচা ছিল, পাকা হয়েছে, এবং মাটির রাস্তা, অসংখ্য রাস্তা আমরা করেছি এবং ব্রিজ করেছি। হয়তো কিছু কিছু কাজ হয়তো আমাদের বিএনপি ক্ষমতায় না থাকার পর হয়তো বাস্তবায়ন হয়েছে, কিন্তু আসলে প্রস্তাবিত ছিল কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের এই প্রস্তাবিত কাজগুলো পরে হয়তো এরা কিছু আংশিক বাস্তবায়ন করছে। এবং খোকন ভাইকে আমরা পাইকারচর ইউনিয়নের পক্ষ থেকে আমার মনে হয় হয়তো অন্যান্য এমপিদের বেলা হয়তো অনেক সময় অনেক রকম হয়েছে, আমি আশা করি খোকন ভাইকে শুধু আমরা দল থেকে না, বাংলাদেশ জাতীয়বাদী দল পাইকারচর ইউনিয়নের আমরা সবাই দল মত নির্বিশেষে আমরা ভোট দেব এবং সাধারণ মানুষ খোকন ভাইকে অত্যন্ত আদরের সাথে গ্রহণ করবে এবং আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে খোকন ভাইকে পাইকারচর ইউনিয়ন থেকে বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা পাশ করাবো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরবো। এই পর্যায়ে আমরা যেতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন তার কাছে। বর্তমান রাজনীতিতে আসলে যেভাবে নিরাপত্তাহীনতা বাড়ছে, ইসলাম তো শান্তির বার্তা দেয়। ইসলামী আন্দোলন, আপনাদের যে দল রয়েছে, এই দল আসলে কিভাবে শান্তিপূর্ণ রাজনীতি নিশ্চয়তা দিতে চায়? রাজনীতি আসলে কোন দিকে গেলে বা কিভাবে করলে আসলে শান্তিটা বজায় থাকবে আপনি মনে করেন? আমরা ইসলামিক শাসনতন্ত্র, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামিক দল, এটা কিন্তু নতুন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত ওমর ফারুক রাষ্ট্রপ্রধান ছিলেন, এইভাবে পর্যায়ক্রমে আসছে। ইসলাম শান্তির ধর্ম। যখনই ইসলামিক দল ক্ষমতায় আসবে, দেশের মধ্যে কোনো অন্যায়, অত্যাচার, রাহাজানি থাকবে না, সুদ, ঘুষ এগুলি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, কোনো সন্ত্রাস থাকবে না, মানুষ নিরাপদে থাকতে পারবে, এই যে আতঙ্কগুলো থাকবে না, মানুষকে প্রতিহিংসা থাকবে না, আলেমদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই। আপনারা জানেন আমাদের যে নায়েব আমির সাহেব বরিশাল একটা সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন, এখানে আওয়ামী লীগের কিছু সন্ত্রাস বাহিনী তাকে রক্তাক্ত করেছিল। রক্তাক্ত করার পরে এই গণ উদ্যানের পরে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করছে, প্রশাসন তাকে অ্যারেস্ট করছে, সে ধরা পড়ছে। ধরা পড়ার পরে যখন শায়েকের কাছে খবর গেল যে আপনার যে আসামি যে আপনাকে রক্তাক্ত করছে সে তো ধরা পড়ছে, তখন ইনি কি বললেন যে আমি তাকে মাফ করে দিলাম। থানায় বললেন আমি তাকে মাফ করে দিলাম, ওকে ছেড়ে দাও। ইসলামী উদার মন, এই উদার মনের ওই ব্যক্তি যাকে তিনি মাফ করছেন, উনি তো কোনোদিন আর ওনার ক্ষতি করার চেষ্টা করবে না, যে উদারতা দেখাচ্ছেন তিনি। সেজন্য ইসলাম এটা শান্তি, এটা একটা শান্তির ধর্ম। যদি ইসলাম ক্ষমতায় আসে, দেশের মধ্যে কোনো অত্যাচার, রাহাজানি, হিংসা থাকবে না। এখন দেখেন এক দল আসলে আরেক দল কিভাবে দমন করবে, তাদের কিভাবে ফাঁসিতে ঝুলাতে হবে। সেই রাজাকার না, তাকে রাজাকার বানায় ফাঁসি দিতে হবে, এটা রাজনীতি প্রতিহিংসা। সে দোষী না, তাকে দোষী বানাতে হবে।
এটি হচ্ছে রাজনীতি প্রতিহিংসা। আবার যখন আরেক দল আসবে, আবার সেও দেখবে যে আমার লোকে তারা হত্যা করেছে, দূর ছিল না, আবার সেও একটু চেষ্টা করবে প্রতিশোধ নেওয়ার জন্য। ইসলামের মধ্যে এই প্রতিহিংসা নাই, ইসলামিক নেতাদের মধ্যে প্রতিহিংসা নাই, যেটা আমাদের নায়েব আমির সাহেব প্রমাণ করে দিয়েছেন। ইসলাম দলের মধ্যে প্রতিহিংসা নাই, তারা মাফ করতে ভালোবাসে, মাপ মহত্বের গুণ। সেজন্য আমরা চাই, এখন আমরা বিএনপিকে আমরা ভোট দিয়েছি, আওয়ামী লীগকে আমরা ভোট দিয়েছি, জাতীয় পার্টিকে আমরা ভোট দিয়েছি। এবছর আমরা জনগণের কাছে আমাদের আবদার আশা যে এবছর ইসলামিক দলে তারা ভোট দেখ। আমরা তো সব শাসন দেখছি, আমরা জাতীয় পার্টি শাসন দেখছি, আমরা জাতীয়তাবাদী দলের শাসন দেখছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখছি। তা আমাদের আশা জনগণের কাছে যে এই বছর আপনারা ইসলামিক দল দেন। ইসলামিক আমাদেরই দল, আমাদেরই দেশের লোক। আমরা 5টা বছর দেখি যে ইসলাম ওনারা কি করে, ইসলামিক দল মানুষকে কতটুকু নিরাপত্তা দেয়, কতটুকু আশ্রয় দেয়, যে রাস্তাঘাট অবহেলিত আছে এগুলো কি তারা কতটুকু করে। আমরা চাই জনগণের কাছে আশাবাদী যে এই বছর জনগণ ইসলামকে ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করে ইসলামকে সংসদে নিবে। আর ইসলাম দলগুলো তারা দেশের মানুষকে কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, এটি আমরা আশাবাদী যে আমরা 100-100 ইসলামিক দলগুলো আমরা শান্তি শৃঙ্খলা দেশে ফিরিয়ে আনবো। আমরা যদি ক্ষমতা আসতে পারি, ইসলামী দল যদি ক্ষমতা আসতে পারে, কোন লোকের ঘর ছাড়া থাকতে হবে না। যদিও কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, সেই মিথ্যা মামলা থেকে মুক্তি পাবে। যে সঠিক অপরাধী সেটা আইনের মাধ্যমে বিচার হবে। যে অপরাধী মামলায় ঢুকছে তাকে তদন্তের মাধ্যমে তাকে বেকুসুর খালাসের চিন্তা ভাবনা করে ইসলামিক দল। যে অপরাধ সে অপরাধী অপরাধ ভোগ করবে, সাজা ভোগ করবে। যে অপরাধী না, যাকে জুলুম মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা থেকে রেহাই পাবে। এটা আমাদের ইসলামিক দলের আশা, আমাদের কার্যক্রম এরকমই ঘটবে। 5ই আগস্টের পূর্বে আমরা বিগত সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে পুলিশি হয়রানি, বিভিন্ন মামলা হামলার হয়রানি হতে হয়েছিল ক্ষমতাসীন দলের কাছ থেকে। আসলে 5ই আগস্টের পূর্বে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা আপনারা নেতা রয়েছেন কিংবা রাজনীতি করছেন, আপনাদেরও এরকম হয়রানি হতে হয়েছে কিনা, কিংবা 5ই আগস্টের পরবর্তী সময় বর্তমান অবস্থানটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আগের এবং পরের অবস্থানের পরিবর্তনটা আপনাদের চোখে কিরকম? 5ই আগস্টের আগে 5ই আগস্টের আগে যেমন বাংলাদেশ জাতীয়বাদী তারা বেশি নির্যাতিত হয়েছে, আমরা নির্যাতিত হয়েছি। আমাদের যেমন মহিষাসুরা যে আমাদের বর্তমান চেয়ারম্যান, ওনার ভাই মুফতি আলমগীর হোসেন জয়নাল আবেদিন, ইনি 6 মাস জেল খাটছেন। আমাদের চেয়ারম্যান ছিলেন? না, চেয়ারম্যানের ভাই, আচ্ছা আচ্ছা। চেয়ারম্যানের ভাই তিনি 6 মাস কারাবন্দী ছিলেন। আমাদের মাধবদী থানা ইসলামী আন্দোলনের সভাপতি কারি আবুল কাশেম সাহেব, তিনিও 6 মাস কারাবন্দী ছিলেন। আমি নিজেও বাগড়া ছিলাম, আমার আরো সাথী ভাইরা আছেন, আমরা বাগড়া ছিলাম। রাতে বিছানায় শুইতে পারি নাই। রমজান মাসে আমরা বাগড়া ছিলাম, রমজান মাসে সিয়ারি অন্যদের বাড়িতে খাইতে হইতো আমাদের, এরকম অবস্থা আমাদের গেছে। এই গণ উদ্যানের পরে আমাদের মিথ্যা মামলা আমাদের উপরে আসে নাই, আলহামদুলিল্লাহ আমরা মিথ্যা মামলায় কোনো জড়িত হই নাই। এমনও দেখা যায় আমাদের আশেপাশের লোক, সে বিএনপি ছিল না, আওয়ামী লীগ ছিল না, সাধারণ লোক তারও মামলায় জড়িত। এই রিপোর্ট আমি চেয়ারম্যান সাহেবকে দিছি, চেয়ারম্যান সাহেব এই বিষয়ে অনেক হেল্প করছেন। কেন নিরহ মানুষ কেন মামলায় ঢুকবো, এই বিষয়ে চেয়ারম্যান অনেক জায়গায় ফোন দিচ্ছেন, নিরহ মানুষ যাতে অত্যাচারী না হয়, চেয়ারম্যানও বলছেন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এই পর্যায়ে যেতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে আমাদের আজকের অতিথি জনাব জামাল উদ্দিনের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে জামাত নীতির রাজনীতি করে, এটা আমরা শুনে থাকি, আসলে পাইকার চোরা এর প্রমাণ কি? আসলে বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটা, 1 নম্বর যে সমস্যাটা হলো দুর্নীতি। এই দুর্নীতি যদি বাংলাদেশ থেকে দূর করা যায় তাহলে বাংলাদেশ উন্নত কান্ট্রিতে পরিণত করা একেবারে সহজ। বাংলাদেশের প্রতিটা সেক্টরে কিন্তু বাংলাদেশের মধ্যে দুর্নীতি। আমরা আশা করেছিলাম যে 24-এর পরবর্তীতে বাংলাদেশের মধ্যে এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গঠন করব, একটা সাম্যের বাংলাদেশ গঠন করব, ইনসাফের বাংলাদেশ গঠন করব, কিন্তু সেটা আসলে হয় নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দুর্নীতি, বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন মামলার বাণিজ্য দিয়ে এইভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু আপনারা একটু ভালোভাবে যাচাই করে দেবো, সারা বাংলাদেশে বিশেষ করে পাইকারচর ইউনিয়নে আপনারা কোথাও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনারা দেখাইতে পারবেন না।
যে জামাতের কোনো নেতা কারো কাছ থেকে 1 টাকা দুর্নীতি করছে, কারো কাছে কোনো মামলা টামলার জন্য কোনো কথা বলে তাদের কাছে কোনো টাকা নিছে, এই ধরনের কোনো নজির বাংলাদেশের মধ্যে নাই। যার দরুন বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনতা এখন চাচ্ছে যে আগামীর বাংলাদেশ দাঁড়িপাড়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এবং এই আগামীর বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই ইসলামের ঐক্যবদ্ধ যে 8টি দল আছে এদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে। আমরা পাইকারচর ইউনিয়নে আমরা এই 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা মানুষের কাছে যখন গিয়েছি, মানুষ আমাদেরকে মানে অন্তর থেকে গ্রহণ করছে। মানুষ চাচ্ছে যে আমরা আগামীর বাংলাদেশটাকে ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে হলে এরকম যারা নীতির রাজনীতি করে, নীতির রাজনীতির ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে যে আমাদের যারা মানে দলীয় কর্মী আছে, আমাদের যারা সমর্থক আছে, আমাদের যে নেতা আছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের এরকম মানে নীতি বহির্ভূত কোনো কাজ করছে এরকম কোনো প্রমাণ আমরা আমাদের কানে আসে নাই। এবং আমরা অভ্যন্তরীণভাবে আমাদের দলের অভ্যন্তরীণ এরকম শৃঙ্খলা আছে, যদি কোনো একজন কর্মী কিংবা দলের কোনো একটা নেতা যদি এরকম কোনো ন্যূনতম 2-1 পয়সারও যদি 10 টাকার দুর্নীতি পাওয়া যায় এবং অনিয়ম পাওয়া যায়, সাথে সাথে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়ে নিই। এবং এই অ্যাকশন নেওয়ার কারণ জবাবদিহিতা না থাকলে স্বাভাবিকভাবেই কিন্তু অন্যায়ের সাথে সে জড়িত হয়ে যায়। এজন্য আমাদের মানে জামাতের নেতাকর্মীদের অবশ্যই প্রত্যেকটা কাজে তাদেরকে জবাবদিহি করতে হয়। কোনো অন্যায়ের ক্ষেত্রে কোনো জিরো টলারেন্স, যে অন্যায় করবে অন্যায়ের ব্যাপারে কোনো আমরা ছাড় দেই না। অন্যায় না ছাড় দেওয়ার কারণেই এখন জামাতের স্বচ্ছতা জবাবদিহিতা থাকার কারণে বাংলাদেশের আপামর জনতা সবাই এখন জামাতকে নিয়ে ভাবছে এবং আগামীতে বাংলাদেশে জামাত ক্ষমতা আসার জন্য তারা মানে এইভাবে জনগণ উন্মুখ হয়ে আছে। এবং আমাদের আল্লাহ রহমতে ছাত্র যারা নেতৃত্ব দিচ্ছে এবং যারা যুবকরা নেতৃত্ব দিচ্ছে এবং জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছে, সবাই এই এই ধরনের উদাহরণ সৃষ্টি করার কারণে এই কারণেই দেওয়া যাচ্ছে যে সব জায়গায় আজকে দাঁড়িপাল্লার একটা গণজোয়ার তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখানে আমরা প্রোগ্রামটা অনলাইন একদম লাইভ চলতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত হয়েছে। দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা আমাদেরকে আপনার প্রশ্ন এখানে কার কাছ থেকে কি জানতে চান এই বিষয়ে আপনি কমেন্টে লিখতে পারেন। ইতিমধ্যে আমাদেরকে অনেকে কমেন্ট করেছে, একজন জানতে চাচ্ছে, অনেকেরই এই প্রশ্নটা, আপনাদের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা রাজনীতি করত তাদের অধিকাংশই হচ্ছে নিজের পরিচয় প্রকাশ করতো না, যে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতি করি, হ্যাঁ, কিংবা তার দলে পদ কি সেটাও তারা প্রকাশ করতো না। আসলে 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনাদের যারা রাজনীতি করছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এখনো কি এমন হচ্ছে আপনাদের যারা রাজনীতিতে জড়িত রয়েছে তারা এখনো তাদের পরিচয় কিংবা পদবি এখনো গোপন রেখে রাজনীতি করে, এমন আছে কিনা পাইকারচরে? আসলে এটা আমাদের উপরে একটা মিথ্যা প্রোপাগান্ডা। আমরা আসলে রাজনৈতিক ময়দানে সশরীরেই ছিলাম এবং এটা বাস্তবতা মেনে নিতে হবে যে গত 17 বছর জামাত যারা করত, ছাত্র শিবির যারা করত, তাদেরকে মেরে ফেলা মানে শেখ হাসিনা বৈধ মনে করত। মানে শিবির এমনও হয়েছে যে সে হিন্দু কিন্তু তার দাড়ি আছে, এই দাড়ি থাকার কারণে তাকে কুপিয়ে মারছে, এটা বিশ্বজিৎকে হত্যা করছে। এবং ছাত্র শিবিরের পরিচয় দিলে তারা সাথে সাথে অ্যাটাক করতো, বিভিন্নভাবে নির্যাতন করত। জামাতকে নিরপরাধ আমাদের অনেক ভাইদেরকে জেল দিছে এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিছে। একমাত্র মানে শেখ হাসিনা এরকম তাদের প্রতি, শেখ হাসিনা যে স্বৈরাচার সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, তারা জামাতকে অনেক বেশি হুমকি মনে করতো, যার কারণে বিভিন্নভাবে জামাতকে কোণঠাসা করে রাখার জন্য আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যেখানে আমরা মানে আমাদের অ্যাক্টিভিটিস তারা দেখতো, ওইখানে আমাদের আক্রমণ করতো। আমি এই পাইকারচর ইউনিয়নে আমার ছাত্র শিবির জেলার সঙ্গে থাকা অবস্থায় আমি একদিন এই বাড়িতে আসার পরে আমি 10টার সময় বাড়িতে আসছি, 12টার সময় আমার বাসায় গিয়ে পুলিশ হাজির হয়েছে। এমন ভাবে আমাদেরকে নির্যাতন করা হতো। ওইভাবে প্রকাশ্যে আমরা যে কোনো মানে আইসা এরকম পরিচয় দিয়া করবো, তারপরে আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট পরিমাণে আন্দোলন সংগ্রামে আমরা চেষ্টা করেছি ভূমিকা রাখার জন্য। এখন এই যে অভিযোগটা এখন যেটা দিচ্ছে যে আমরা মানে আমাদের পরিচয় দিয়ে আসতেছি না, এটা হচ্ছে তাদের রাজনৈতিক ভাবে একটা মানে আমাদের গেম খেলা। মূলত তারাও জানে তাদের সাথে হাতে হাত মিলেই, তাদের সাথে আমরা মানে কাঁধ মিলে তাদের সাথে আমাদের মানে আন্দোলন সংগ্রামের এরকম হাজারো ছবি আছে, আমরা আন্দোলন করছি এবং আন্দোলনের যথেষ্ট সবচেয়ে ভালো ভূমিকা রাখার চেষ্টা করছি আমরা। আমাদের অসংখ্য মানে এই পাইকারচরের মধ্যে বিভিন্ন জায়গায় মাধবদী, নরসিংদীতে আমাদের অনেক ভাইরা এখনো আহত, এখনো নির্যাতিত, অনেকের হাত নাই, অনেকের পাও নাই, এরকম অসংখ্য উদাহরণ আছে।
মানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আমাদের এই জেলে গেছে, কারাগারে গেছে, মৃত্যুবরণ করছে। এই আন্দোলন না করলে কিন্তু আর এটা হয়েছে না। অবশ্যই আন্দোলনের মধ্যে ছিল এবং গোটা বাংলাদেশ এটা সাক্ষী। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে আলোচনা করব পাইকারচর ইউনিয়নের বর্তমান বাস্তব কিছু সমস্যা নিয়ে। তার আগে এখানে যেহেতু আমাদের সঙ্গে এখানে প্রবীণ সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন রয়েছেন, তিনি একজন ইতিহাস লেখকও বটে। তার নিজের লেখা প্রকাশিত মাধবদীর অজানা কথা থেকে আমি মাধবদীর আমাদের যে পাইকারচর ইউনিয়ন এ সম্পর্কে অনেক পড়েছি। 22টি গ্রাম নিয়ে এই ইউনিয়নের অনেক ইতিহাস রয়েছে। আমরা এ পর্যায়ে আপনার কাছ থেকে সংক্ষেপে পাইকারচর ইউনিয়ন সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আমি মনে করি পাইকারচর ইউনিয়ন নরসিংদী সদর থানার দক্ষিণাঞ্চলের মধ্যে একটা শান্তিপ্রিয় এলাকা। যদিও দোয়ানি কিংবা পাসানি দু একটা গ্রাম আছে, এটা বাদ দিলে পাইকারচর ইউনিয়ন একটা গরিব এলাকা এবং এখানে শান্তিপ্রিয় এলাকা। এখানের ইতিহাস ঐতিহ্য অতি পুরানো। এখানে অনেক পুরানো, সেই ব্রিটিশ আমলের আগেও এখানে অনেক অলি দরবেশের আগমন ঘটেছে এখানে। আমি মনে করি এই পাইকারচর ইউনিয়নের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং ধর্ম ভীরু এই এলাকার মানুষ। তারা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন একজন ভালো মানুষ নির্বাচিত হয়। একজন ভালো মানুষ যদি নির্বাচিত হয় তাহলে নরসিংদীর দক্ষিণাঞ্চলের অন্যান্য ইউনিয়নের মতো পাইকারচর ইউনিয়নেরও অনেক উন্নতি হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। এই জন্য আমি চাই যে আগামী নির্বাচনকে সামনে রেখে যারা নির্বাচন করবেন পরস্পরের মধ্যে যেন সহানুভূতি থাকে এবং ভালোবাসা থাকে। এক দল নির্বাচন করবে, অন্য দলকে যেন শত্রু মনে না করে। সেটা বিএনপি, জামাত ইসলাম এবং চরমনায়। আমি চাই তারা তিনটাই জাতীয়তাবাদী শক্তি। চরমনাই এবং জামাত ইসলাম তারা উভয় দলই চায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমি তো মনে করি তাদের মধ্যে বিভেদ থাকার কোনো কথা নয়। আর বিএনপিকে যদি বলি, বিএনপি কি চায় যে আল্লাহর হুকুম ছাড়া দেশ চলুক? আমরা তো যতটুকু জানি বিএনপির মহাসচিব বলেছেন এবং মির্জা আব্বাসও বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম এবং কোরআন বিরোধী কোনো আইন করব না। তাহলে ইসলামের কথা তো বিএনপিও বলে, তাহলে বিভেদরা কেন থাকবে? আমি মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের মধ্যে যেন একটা সহানুভূতি থাকে, ভ্রাতৃত্ববোধ থাকে। এক দল অন্য দলের কর্মীকে দেখলে যেন শত্রু মনে না করে, সবার মধ্যে যেন ভালোবাসা পয়দা হয়। এই আশাবাদ আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাইকারচর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করবে। আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন, যেহেতু আপনি অনেক প্রবীণ সাংবাদিক, আমাদের বিশেষ করে নরসিংদী মাধবদীর মধ্যে একেবারে পুরনো যে সাংবাদিক ধরা হয় তার মধ্যে আপনি অন্যতম। তো এর মধ্যে পাইকারচর যেহেতু আপনার আশেপাশের খুব কাছাকাছি একটি ইউনিয়ন, আপনার সাংবাদিকতার কেরিয়ারে আসলে এই পাইকারচরে নির্বাচনকালীন সময় অনেক বড় ধরনের সহিংসতা বা মর্মান্তিক কোনো ঘটনা আপনার মানে স্মরণে আছে কিনা? না, খুব একটা ঘটনা, এই ধরনের ঘটনা ঘটে নাই। কিছু ঝগড়া জাতি হয়েছে, কিন্তু মর্মান্তিক মানে উল্লেখ করার মতো এমন কোনো ঘটনা ঘটে নাই। নির্বাচনকালীন কিছু ঘটনা ঘটেছে, সহিংসতা টুকটাক কিছু হয়েছে বিগত সময়। এটা পারস্পরিক সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধের অভাবে এটা হয়েছে আমি মনে করি। এবং রাজনৈতিক প্রতিহিংসা যে একেবারে ছিল না তা না, কিছুটা ছিল। তো আসন্ন জাতীয় নির্বাচন আমি মনে করি যেহেতু ইসলামকে এখনো প্রাধান্য দেওয়া হচ্ছে, এখানে জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আসছে, বিএনপি আসছে, তাহলে এখানে আর কেন হিংসা থাকবে? মনের সংকীর্ণতা পরিহার করে এবং মনের ভ্রাতৃত্ববোধ যেন বৃদ্ধি পায়, এগুলো যদি অন্তরে থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে আমার মনে হয় বিগত সময়ের মতো যাই টুকটাক কিছু হয়েছে এটা হবে বলে আমি মনে করি না। আমি বিশ্বাস করি নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে। এখানে আমাদের পাইকারচর ইউনিয়নের 3টি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা এখানে উপস্থিত রয়েছেন। বর্তমান যাদের প্রভাবটাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো এই ধরনের সহিংসতা আসলে যেহেতু 3 দলের নেতাই এখানে উপস্থিত আছে, সামনে নির্বাচনকালীন সময়ে তারাই নেতৃত্ব দিবে আশা করি। তো এই ধরনের সহিংসতা বন্ধের জন্য আসলে তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে? আমি মনে করি যে যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে
তাদের মধ্যে সহিংসতা থাকতে পারে না। ইসলাম তো মানবতার ধর্ম। আমি একজনের বিপদে এক পা এগিয়ে যাব, কারো বিপদ দেখলে আমি ঝাঁপিয়ে পড়বো, এটাই তো ইসলাম বলে। তো সবাই ইসলামের কথা বলে, তো কেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে? আমি তো মনে করি যে বিএনপির সাথে যে দুটি দল নির্বাচনে অংশ নেবে বলে আমরা শুনতে পাচ্ছি, তো যদি এই হয় 3টি দল নির্বাচন করে, তাহলে তো আমার মনে হয় যে এই হবে না, সহিংসতা হবে বলে আমি মনে করি না। কারণ পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং মনুষ্যত্ব যদি থাকে, তাহলে এখানে যদি জামাত মনে করে চরমোনাই পাশ করেছে, আলহামদুলিল্লাহ, আর চরমোনাই যদি মনে করে যে জামাত এখানে পাশ করেছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো ভেদাভেদ থাকার কথা নয়। তা আসে বিএনপির কথা। বিএনপিও তো যে বিএনপি বলছে যে সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল মেনে নিবে, বিএনপিও মেনে নিবে। তাহলে এখানে নির্বাচনে সহিংসতা হবে বলে আমি মনে করি না। আমি মনে করি আগামী নির্বাচন খুব দৃষ্টান্তমূলক এবং ভালো নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে যেতে চাই এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মাইনুল ইসলাম ভূঁইয়ার কাছে। আপনি তো বিগত সময়ে এই ইউনিয়নের 2বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই ইউনিয়ন সম্পর্কে বেশ ভালো আপনার জানা এবং অভিভাবকও বটে আপনি এই ইউনিয়নের। আপনার চোখে এই ইউনিয়নের 3টি বড় সমস্যা কি আমরা একটু জানতে চাই। আমি পাইকারচরের সাবেক চেয়ারম্যান হিসেবে এবং পাইকারচর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী দলের আহ্বায়ক হিসেবে, পাইকারচর ইউনিয়নে জনগণ অত্যন্ত ভালো এবং তারা কোনো ঝগড়া, ফাসাদ, দুর্নীতি, চাঁদাবাজি এতে তারা বিশ্বাস করে না। এগুলো তারা প্রতিহত করে এবং আশেপাশে হয়তো অন্য অন্য থানায় অনেক কিছু হয়েছে, আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেন এবং আপনারা তো মাধবদী থানারই। আমাদের পাইকারচর ইউনিয়নে কিন্তু কোনো এই ধরনের কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, লুট এই ধরনের কিছু নয়। টুকটাক হুকুন ভাই যা বলে গেছে, আমাদের পাইকারচর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে পাচানি, ওইখানে কিছু ফেসিস আওয়ামী লীগ সরকারের আমলে কিছু লোক এমন ভাবে তারা অত্যাচার জুলুম করেছে, কিন্তু আমরা 5 তারিখের পরে কিন্তু মোটামুটি ভাবে আমরা ফেসিস যখন পালায়ে গেছে, যারাই ছিল তারাও কিন্তু এখন দেশ থেকে পালায়ে যাইতেছে। আমরা জনগণ অত্যন্ত সচেতন এবং আমি পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে এবং আমি পাইকারচর ইউনিয়নের আহ্বায়ক হিসাবে জাতীয়বাদী দলের, আমিও কিন্তু কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কাউকে কিন্তু আমি ছাড় দেই। আমি চাই পাইকারচর ইউনিয়নের রাজনীতিটা স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার রাজনীতি হোক। আমরা জনগণের ভোটে, আমি একজন নির্বাচিত চেয়ারম্যান, আমি যতবার 2বার করছি, আমি কিন্তু জনগণের ভোটের মাধ্যমে চেয়ারম্যান হয়েছি, সরাসরি জনগণ ভোট দিচ্ছে। প্রথম যখন আমি একটু পিছিয়ে যেতে হয়, নির্বাচন করছি, তখন কিন্তু আমার সাথে তেমন ক্যান্ডিডেট ছিল না। আমাদের এদিকে কোনো ক্যান্ডিডেট ছিল না, ওইদিকে ছিল হানিফ চেয়ারম্যান আর ছিল মনে হয় জীবন। এদিকের লোক বলছিল আমাদের তো আর কোনো ইয়া নাই, প্রতিদ্বন্দ্বী নাই, তা আমরা ভোট নেই এইভাবে আমি কই না। ভোটাররা ভোট দিতে হবে, প্রতিটা ভোটার লাইনে দাঁড়ায় যে ভোট সে প্রয়োগ করতে হবে। আমি তাদের অভিমত, তাদের ভালোবাসা কি আমার প্রতি আছে কিনা আমার জানতে হবে। আমি এখন ওই অন্য কোনো ইয়া নাই দেখে আমাকে ভোট আপনার ইয়া করেন, এটাতে আমি মানি না। ভোটার আপনার দিবেন, আপনি ব্যালটের মাধ্যমে আপনি ইয়ার আরে কিনা করে এটাতে বুথের ভিতরে গিয়ে ভোট দিবেন, বুথের ভিতরে গিয়ে ভোট দিবেন। আপনার মন চাইলে আমাকে দিবেন বা অন্যকে আপনি যদি পছন্দ করেন তাকে দিবেন। এন আমার পছন্দের আছে। আপনারা যদি সামনাসামনি দেন, হয়তো আমারে আপনারা হয়তো এলাকায় কোনো ক্যান্ডিডেট নাই হিসেবে হয়তো দিবেন। বুথের ভিতরে দেন, আপনার মনে যাকে চায় তাকে দিবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সমস্যা কি এতে? আমাদের খোকন ভাই কিন্তু এমন একজন ব্যক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলছে এই বছর এই সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে, কারণ আমরা জনগণের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে আমরা জনগণের ধারে ধারে ভোট চাইতে হবে, ঘরে ঘরে ভোট চাইতে হবে, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে ভোট আনতে হবে। আমরা বিগত সময় কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল কিন্তু সরকারের ক্ষমতায় ছিল,
আমরা কিন্তু আমাদের আমাদের জাতীয়বাদী দল কিন্তু দেশ চালাইছে, কারণ সেই হিসাবে হয়তো ভুল ত্রুটি যদি হয়তো কোনো থেকে থাকে সেগুলি সংশোধন হয়ে যাবে। সংশোধনের কারণ বিগত এই ফেসিস সরকার যেভাবে জনগণের ভোট হরণ করে জোর করে ভোট নিয়ে তারা কিন্তু দেশে থাকতে পারে নাই। আজকে যদি জনগণ তাদেরকে ভোট দিত, রাতের ভোট যদি দিনের ভোট যদি রাতে না করতো, তারা যদি জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে হইতো, তাহলে কিন্তু এই দেশের এই সংসদ মন্ত্রী এমপিরা কিন্তু পালায় যায় না। তারা কিন্তু এই জায়গায় বড় ভুল করে গেছে। আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার বলছে, ওনার বিভিন্ন সময় ফেসবুকে দেশের বাইরে থেকে যে ইয়া দিয়েছে, সে বলছে ভোটাররা ভোট দেবে, যদি আমার দলকে পছন্দ করে ভোট দেয় আলহামদুলিল্লাহ, আর যদি অন্য কোনো দলকে তারা দেয় আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু আমরা জনগণের রায়ে আমরা সরকার গঠন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনাদের আমি একটু জানতে চাই, পাইকারচর ইউনিয়নে আসলে আপনাদের সাংগঠনিক অবস্থা বর্তমান কি পর্যায়ে আছে? আমাদের পাইকারচর ইউনিয়নে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের সাংগঠনিক আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক শক্তিশালী, অনেক সুন্দর। এতে কোনো হয়তো ব্যক্তি কারোর সাথে কোনো কোনো সমস্যা কারো থাকতে পারে, কিন্তু সাংগঠনিক ভাবে আমাদের পাইকারচরণে কোনো জায়গায় কোনো ঘাটতিও নেই এবং কোনো সমস্যাও নেই। আসলে পাইকারচর ইউনিয়নে একটা কলেজ নাই, আসলে এই ব্যাপারে যখন আপনাদের দল যদি ক্ষমতায় আসে, কিংবা আপনাদের যারা ঊর্ধ্বতন নেতা কর্মী রয়েছে তাদের প্রতি আপনাদের এটার আহ্বান থাকবে কিনা? আমার পাইকারচর ইউনিয়নে আমরা আমাদের পাইকারচর প্লাস 14 গুলদি সহ আমাদের চর এলাকা সহ মহিষাসুরা সহ আমাদের এই এলাকায় দক্ষিণ এলাকায় কোনো কলেজ নাই। আমাদের মাধবদী, নয়তো নরসিংদী, নয়তো 8000 গোপালদী। কিন্তু আমার প্রথম দাবি আমাদের নরসিংদী জেলার সাবেক এমপি, নরসিংদী জেলা সভাপতি খালিল কবির খোকন ভাই এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষে জাতীয়বাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর কাছে এবং আমার দাবি, আমাদের এই আজকে যে আমরা বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে যে মাঠে আছি, আমার প্রথম দাবি, আমি এর আগেও খোকন ভাই দু একটা সমাবেশে আসছে, আমি খোকন ভাইকে বলছি, ভাই আপনি এই বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় অনেক বড় মাঠ, অনেক জায়গা আছে, বিল্ডিং করার মতোই আছে, আপনি যেন আমাদের এই এলাকায় গরিব এলাকায় যেন একটা কলেজ হয়। কলেজ হলে শুধু আমরা পাইকারচর ইউনিয়ন উপকৃত হবো না, আমাদের চর এলাকা সহকারে গরিব যে ইউনিয়নগুলো আছে, 14 গুলদি, নজরপুর, ওই এই ইউনিয়নগুলো কিন্তু আমরা উপকৃত, আমাদের ছেলে মেয়েদের শিক্ষার হার বাড়বে, তাদের শিক্ষার জন্য অনেক প্রয়াস পাবে, আমাদের দূরে যে মাধবদী নরসিংদীতে আড়া যেতে হবে না। আমি সরকারের আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল যদি সরকার ক্ষমতায় যেতে পারে জনগণের ভোটের মাধ্যমে, তাহলে আমি আমাদের জাতীয়বাদী দলের কাছে আমার পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে এবং পাইকারচর ইউনিয়ন জাতীয়বাদী দলের আহ্বায়ক হিসাবে আমার ইউনিয়নের প্রথম দাবিটা থাকবে আমাদের এই ইউনিয়নে একটা কলেজ করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি, তবে আমরা শেষ করার আগে আমাদের আরেকটা রয়েছে ফায়ার রাউন্ড, অর্থাৎ 30 সেকেন্ডসের আমরা একটা খেলা খেলবো, যেখানে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, শুধু হ্যাঁ অথবা না উত্তর দেওয়া হবে। তবে আমরা আমাদের যেহেতু আরো দুজন অতিথি রয়েছে তাদের কাছ থেকেও আমরা একটু জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমি একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমাদের অতিথি রয়েছেন তার সঙ্গে আমি একটু প্রশ্ন করতে চাই। আপনার কাছ থেকে আমি জানতে চাই, আসলে পাইকারচর ইউনিয়ন আসলে পরিবেশ দূষণ নিয়ে কথা বললেই প্রভাবশালী মহল থেকে একটা আওয়াজ হয়, হ্যাঁ, কিংবা ক্ষুব্ধ হয়। এই ব্যাপারে আসলে আপনাদের পক্ষ থেকে, ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই পরিবেশ দূষণ রোধ করার জন্য কি উদ্যোগ থাকবে? আমাদের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যিনি নরসিংদী সদর 1 আসনের পীর সাহেব হুজুরের মনোনীত প্রার্থী হাফেজ হযরত মাওলানা হাফেজ শওকত হোসেন সরকার সাহেব, তিনি অনেক বড় মনের মানুষ। আমাদের যেই নরসিংদী জেলা তামজিন বোর্ডের সভাপতি, অনেক দায়িত্বশীল। তো উনি অনেক ভালো মানুষ। আমরা যদি ওনাকে হাত পাকায় প্রতীকে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের ওনার সহ পীর সাহেব চরণ হুজুরের নেতৃত্বে সহ আমাদের যে পাইকারচরের যে সমস্যাগুলো, একটা হলো গ্যাস। আমাদের ইউনিয়নে গ্যাস নাই। গ্যাস না থাকার কারণে পরিবেশের অনেক সমস্যা। যদি গ্যাস হয়, প্রত্যেকটা মানুষের একটা পরিবেশ চলাফেরা সুন্দর হয়, ভালো মিল ফিটকিরি হবে। এই গ্যাসের আমাদের জরুরি দরকার। তারপর আমাদের একটা পাইকারচর একটা কলেজের দরকার। এটাও আমরা আশাবাদী, যদি আমাদের ইসলামিক দল ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা শওকত হোসেন সাহেবের পরামর্শে, আমাদের পীর সাহেব হুজুরের অনুমতিতে এটা আমরা
আপ্রাণ চেষ্টা করব পাইকারচুর ইউনিয়নে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস পৌঁছানোর জন্য, পরিবেশকে সুন্দর উজ্জ্বল রাখার জন্য এবং আমাদের ছেলেদের পড়াশোনার জন্য একটি কলেজ, আমাদের এই নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ অনেক বড়, এখানে একটা কলেজ করার মতো পরিবেশ আছে, এখানে করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, আমাদের নেতাদের কাছে আমরা আবদার রাখবো। আর ভোটের যে বিষয়টা, ভোট যেন আমরা যে চেয়ারম্যান সাহেব বলছেন যার যার ভোট সে যেন দিতে পারে। যেমন গত 16 বছরের ভিতরে অনেক আমরা ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার তারা ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে কি তাদের অবস্থা আমরা সকলেই অবগত, তারা দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি ওই পথে আবার কোন দল আমরা হাঁটি, ওই ভোটকে নিজের হাতে মারার মতো উদ্যোগ নেই, তাহলে ওরা আমাদের দেখাই দিছে, ওদের মতো আবার আমাদের কি হারতে হবে, সেটা আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের মাথায় রাখতে হবে। জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না, তাহলে এই জনগণ ঐক্যবদ্ধ হয়ে কি করবে, দেশ থেকে তাড়িয়ে দিবে। এটা যেটা আমরা 24-এ দেখেছি, এটা আমাদের স্মরণ রেখে সামনে নির্বাচনগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সকল নেতা কর্মীর এগুলো খেয়াল রাখতে হবে, যার যার ভোট তাকে দেওয়ার অধিকার দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক, আপনারা অনেকেই সংযুক্ত হয়েছেন আমাদেরকে। আপনাদের প্রশ্ন যদি কারো কাছে থেকে থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, আমরা আপনার প্রশ্ন যার কাছে থাকবে তাকে আমরা করে দিব আপনাদের পক্ষ থেকে। আমাদের সঙ্গে ইতিমধ্যে প্রায় অনেকেই সংযুক্ত হয়েছেন, অনেকে কমেন্টস করছেন। আপনার প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে কিন্তু মন্তব্যের ঘরে জানাতে পারেন। এই পর্যায়ে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন তার সঙ্গে আমি একটু জানতে চাই। আসলে কিছুক্ষণ আগে আপনার সহ আলোচক বললেন যে আসলে এই ইউনিয়নে আসলে চাঁদাবাজি, দখলদারিত্ব এসব নেই। আসলে আপনি এই বিষয়টা কি মনে করেন? দখলদারিত্ব, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি এগুলো কি আসলে পাইকারচুরি ইউনিয়নে আছে? আর যদি থেকে থাকে এগুলো কারা করছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব তিনি সুন্দর আলোচনা করছেন, সুন্দর কথা বলছেন। আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি যে 5 তারিখের পরে এই পাইকারচর ইউনিয়ন, আসলে পাইকারচর ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেক বেশি ক্রেডিটেবল এবং অনেক স্বচ্ছ পরিচ্ছন্ন একটা ইউনিয়ন। আমাদের চেয়ারম্যান সাহেব যে সময় ছিল, করছিল, ওই সময় ভালোই চলছিল। 5 তারিখের পরে আসলে একটা চক্র মানে এমন ভাবে লেগে গেছে বিভিন্ন জায়গায়, মানে দেখা যেতেছে এক জায়গায় একজনে বালু ফেলাইবো, ওইখানে গিয়ে তারা দাবি করে বলতেছে যে 1 টাকা চাইরানা প্রতি ফুটে দিতে হবে। তো এরপরে আমার প্রশ্ন হলো যে তোমার 1 টাকা চাইরানা যদি তোমার মানে এরকম ওইখান থেকে দিতে হয়, তাহলে তো তোমার রাজনীতি করার দরকার নাই, তুমি ভিক্ষা করো, গিয়ে ভিক্ষা করতে পারো, যে 2 টাকা আড়ানা তোমার যদি পারো না। এরপরে কোনো কোনো জায়গায় মানে এরকম 10 জন 5 জন লোক পাঠায় দেয় যে আমার তো ফোলাপান পাঠাইতো মানে চালাইতে হয়, আমার কিছু টাকা দিতে হইব। তো ফোলাপান পালাইয়া দিয়ে রাজনীতি, এই রাজনীতি তো কবরচনা হয়ে গেছে 5 তারিখের পরে। এই জন্য এই ধরনের রাজনীতি, হুন্ডা বান্ডা দিয়ে রাজনীতি, এখানে আমাদের জিরো টলারেন্স হইতে হইব। এখানে যদি ওই ধরনের প্রশ্রয় আমরা দেই, তাহলে 24-এর যে বিপ্লব হইলো, আমাদের অসংখ্য শহীদ যারা জীবন দিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, সেটা কিন্তু হবে না। সেজন্য আমরা আসলে আমাদের জনগণের মুখ থেকে শোনা, জনগণ দেখছে যে অনেক জায়গায় এরকম হয়েছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছে, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে। আমরা আমরা কেন আজকে অবহেলিত? এই যে আমাদের এই চেয়ারম্যান সাহেবের যে প্রশ্নটা আপনি করছিলেন যে আমরা এই সমস্যাগুলো যেগুলো পাইকারচুরি ইউনিয়নের মধ্যে আমরা একটা ভালো কলেজ নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা ওই যেভাবে উন্নয়ন করা দরকার আমরা ওইভাবে নাই, এবং রাস্তাঘাটেরও যেরকম আমাদের হওয়া দরকার ছিল, আজকে গত 17 বছর ফ্যাসিস্টের কারণে আসলে ওইভাবে রাস্তাঘাট আমাদের হয় নাই। সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করতেছি আরো, সেটা হলো এই মাদকের একটু সরাসরিটা অনেক বেশি বেড়ে গেছে। এই যে মাদককে নিয়ন্ত্রণ না করা, আমি কিছুদিন আগে ডিসি সাহেবের সাথে আমি একটা মিটিং আমি কথাটা বলেছিলাম যে আমাদের পাইকারচুরি ইউনিয়নে এবং স্বাক্ষরচন্দ্র মানে প্রশাসক সভা আছে, তার মাধ্যমে আমাদের একটা সর্বদলীয় একটা মিটিং করেন। ওই মিটিং এ মাদককে কিভাবে নির্মূল করা যায়, আমরা সবাই মিলে মাদক নির্মূল করার জন্য আমরা একটা পদক্ষেপ নেই, কিন্তু আমরা মানে ওই দৃশ্যমান পদক্ষেপটা আমরা নিতে পারি নাই। এই জন্য আমরা বলবো যে অদৃশ্য শক্তি যারা এগুলো করতেছে, এটা মনে হয় আমাদের সকল দল মিলে আমরা মানে এটা যদি সচেতন না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারবো না। আমি পাইকারচর ইউনিয়নে আমাদের যিনি প্রার্থী, দায়ীপালা প্রার্থী, তিনি প্রায় 8 থেকে 10 বার আসছে। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা গ্রামে গ্রামে কোন কোন গ্রামে কি কি সমস্যা, শিক্ষা ব্যবস্থা, এরপর হলো আমাদের যে সমস্যাগুলো আছে, সব সমস্যাগুলো তাকে তুলে ধরেছি। তিনি শিক্ষাবিদ, তিনি একটা ব্যাংকে জব করেছেন অনেকদিন, প্রায় 11,000 কোটি টাকা তিনি বিনিয়োগ করছেন, ওখানে ন্যূনতম 2 পয়সা দুর্নীতি নাই।
এই ধরনের লোক যদি পার্লামেন্টে আয় তাহলে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে সে সর্বোচ্চ গুরুত্ব দিবে। এই জন্য আমরা এখানে একটা মানে কলেজ আমরা করতে পারি নাই আজকে 54 বছর, এটা আমাদের জন্য কিন্তু ব্যর্থতা। আমাদের যারা আগে দায়িত্বশীল ছিল, যারা নেতৃত্বে ছিল, তারা এই জিনিসটা গুরুত্ব দেয় নাই। কিছুদিন আগে এখানে 100 বছরের একটা পূর্তি অনুষ্ঠান করছে, লক্ষ লক্ষ টাকা এখানে খরচ করছে, মানে এখানে কি বলছে আনন্দ ফুর্তি করছে, কিন্তু তার মধ্যে ব্রেনে নাই এটা যে এখানে একটা কলেজ করা দরকার। এই কলেজটা তারা করতে ইচ্ছা করলে কিন্তু তারা আগেই করা যাইতো। আমরা সেই জায়গা থেকে আমরা আগামী 30 বছরের পরিকল্পনা নিয়ে পাইকারছড়ি ইউনিয়নকে এমন ভাবে গড়ে তুলবো সবাই মিলে ইনক্লুসিভ ভাবে, যাতে করে এই ইউনিয়নকে নিয়ে গর্ব করে মানুষ মডেল একটা ইউনিয়ন মনে করে। এটা এই ধরনের পরিকল্পনা নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ সবাই মিলে। আমাদের স্লোগান হলো চলো একসাথে বাংলাদেশ গড়ি। এই বাংলাদেশটা অনেক পিছিয়ে গেছে, এখন আমরা সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা একটা সুন্দর ইনক্লুসিভ বাংলাদেশ গড়বো, পাইকারছড়ি ইউনিয়ন করবো। পাইকারছড়ি ইউনিয়নের অসংখ্য মানুষ আজকে অবহেলিত, তাদের এই অবহেলার কারণ হচ্ছে সৎ নেতৃত্ব না থাকার কারণে। সৎ নেতৃত্ব থাকলে প্রত্যেকটা সেক্টরে আমাদের সাফল্য অর্জন করা সম্ভব। আমাদের শিক্ষা, আমাদের কৃষি, আমাদের মৎস্য, সব জায়গায় আমাদের এই সফলতা অর্জন করা সম্ভব। চিকিৎসা ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব। সেজন্য সবাই মিলে যদি আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পাইকারছড়ি ইউনিয়নটা একটা মডেল হিসেবে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। এটা আমাদের পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে দেখতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের ফায়ার রাউন্ড, 30 সেকেন্ডস এর মধ্যে আমরা 3টা প্রশ্ন করব, শুধু উত্তর শুধু হ্যাঁ অথবা না। আমরা প্রথমেই আমাদের চেয়ারম্যান সাহেবকে দিয়ে শুরু করতে চাই। আপনার উত্তর হ্যাঁ অথবা না। সামনে নির্বাচনে যদি সহিংসতা হয় সেটা বন্ধের জন্য কঠোর অবস্থান নেবেন আপনার পক্ষ থেকে, হ্যাঁ অথবা না? আবার বলো। সামনে নির্বাচনে যদি কোনো রকমের সহিংসতা হয় সে ব্যাপারে আপনারা কঠোর অবস্থান নেবেন, হ্যাঁ অথবা না? হ্যাঁ। পাইকারছড়ি ইউনিয়নের গ্যাস এবং কলেজ প্রতিষ্ঠার জন্য লিখিতভাবে আপনারা প্রস্তাব দিবেন, হ্যাঁ অথবা না? হ্যাঁ। ইউনিয়ন পর্যায়ে আপনার দল আপনাকে যদি চেয়ারম্যান নির্বাচন করার জন্য সিলেক্ট না করে তাহলে দলের বাহিরে গিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন, হ্যাঁ অথবা না? প্রশ্নটা আবার করো। পজ করতে পারেন, হ্যাঁ না অথবা পজ, এগুলি হ্যাঁ না অথবা পজ। ব্যক্তিগত প্রশ্ন, সবাইকে প্রশ্ন করা হবে, দিনজন চেয়ারম্যান ক্যান্ডিডেট। এটা ব্যক্তিগত, পজ করে দেন, এটা ব্যক্তিগত এটা পজ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে জামায়াত ইসলামের যিনি আছেন তার কাছে আমরা একটু জানতে চাই, নির্বাচনে সহিংসতা বন্ধে আপনার অবস্থান কি হবে, হ্যাঁ অথবা না? হ্যাঁ। নির্বাচন বন্ধে আমরা সর্বোচ্চ। গ্যাস এবং কলেজ প্রতিষ্ঠার জন্য আপনারা লিখিত প্রস্তাব দিবেন, হ্যাঁ অথবা না? হ্যাঁ। আপনার দল আপনাকে যদি চেয়ারম্যান করার জন্য দল থেকে সিলেক্ট না করে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন কিনা? প্রশ্ন উঠে না, দল যেভাবে দেয় ওইভাবে করবে। আচ্ছা, আমরা একটু ইসলামী আন্দোলন যিনি আছেন তার সাথে কথা বলতে চাই। নির্বাচনী সহিংসতা বন্ধে আপনাদের অবস্থান কঠোর হবে কি হবে না, হ্যাঁ অথবা না? হ্যাঁ। এই ইউনিয়নে গ্যাস এবং কলেজ প্রতিষ্ঠার জন্য আপনারা লিখিতভাবে প্রস্তাব দিবেন, হ্যাঁ অথবা না? হ্যাঁ। ইউনিয়নে যদি আপনাকে আপনার দল চেয়ারম্যান নির্বাচনের জন্য সিলেক্ট না করে অন্য কাউকে দেয়, আপনি দলের বাহিরে গিয়ে নির্বাচন করবেন কিনা, হ্যাঁ অথবা না? না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে আমরা আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী হয়তো আমরা অন্য কোনো ইউনিয়নে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভাই কি বসবেন? হ্যাঁ হ্যাঁ কি নামাজ পড়ে আইবো? এটা কি 2 মিনিট নাকি আলাদা কোনো ইয়া শেষ? না 2 মিনিট।